আমরা যতটুকু সম্ভব আমি এরকম প্রোগ্রাম করেছি, লাইভ প্রোগ্রাম করে বলেছি যে দেখেন আমরা মুশলেকা দিতে রাজি আছি যে উনি কোনো রাজনীতি করবেন না, ওনাকে আমরা বিদেশে নিয়ে আসবো, আপনারা ওনাকে ছেড়ে দেন পরিবার হিসাবে। যদিও পরে শুনতে পারলাম যে ওনাকে তারা এই অফার দিয়েছিল যে আপনি যদি মুশলেকা দিয়ে দিয়েন যে আপনি পলিটিক্স করবেন না, তো উনি তো এরকম না, আর্মির লোক, আমরা না পরিবারের লোকজন ওনাকে নিরাপদ ভাবে চেয়েছিলাম, এই ধরনের কথা বলতে বলেছি। উনি বলেছেন যে আমি এভাবে কোনো শর্তে আমি যেতে রাজি না, আমি সারা জীবন এখানে থাকলে থাকবো। তো এটা তো খুবই বিপদগ্রস্ত একটা ব্যাপার ছিল। তো উনি জীবিত আছেন কি নেই, আমার কথা হচ্ছে আরমান কিভাবে সার্ভাইভ করলো। আমার ভাই তো তার তুলনায় অনেক ভালো অবস্থায় ছিল, কিন্তু আরমান 8 বছর এইভাবে ছিল এবং সে সার্ভাইভ করেছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ মানুষকে বেঁচে আছে এবং ইনশাল্লাহ রিকভার করবে সবাই আশা করি, এবং এটার বিচার হইতে হবে। আসল কথা হচ্ছে এটার বিচার হতে হবে। 1 বছর পরে চ্যানেল 4 আরেকটা প্রোগ্রামে যখন আমারও ইন্টারভিউ নেওয়া হয়েছিল, তো ইন্টারেস্টিং ব্যাপার যে আপনার রিপোর্ট নিশ্চয়ই দেখেছেন যে আরমানের ব্যাপারে, এটা পরে তার বাড়িতে যে অ্যাটাক করেছিল, তার ওয়াইফকে হুমকি দামকি দেওয়া হয়েছিল। এখন আমার এখানে একটা ইউনিভার্সিটিতে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, যেটা আমি বলতে পারবো না, আমি সরাসরি বলতে পারবো না যে এটা টিউবিসি করিয়েছে, কিন্তু একটা মানে ইন্টারেস্টিং কোইন্সিডেন্স আছে। সেটা হচ্ছে যে এই আমার ইন্টারভিউটা প্রকাশ করার পরে, চ্যানেল 4 প্রকাশ করার পরে, আমি তাকে ওখানে বলেছিলাম যে সে একদিক দিয়ে নাজনীন জাগরির লাকলিফের জন্য তুমি হিউম্যান রাইটস চ্যাম্পিয়ন, তুমি একদিক দিয়ে তুমি হিউম্যান রাইটস চ্যাম্পিয়ন, আর এদের ব্যাপারে তুমি একেবারে চুপ, কারণ এটা কনভিনিয়েন্স, কারণ তোমার খালা পাওয়ারে আছে, সুতরাং তুমি তোমার খালাকে একটা ফোন কল করলে যেটা হয়ে যায়, তুমি তোমার কনসেন্স দিয়ে কাজ করো, তো এটা তো হিপোক্রেসি হয়ে গেল, এই ধরনের কথাবার্তা বলেছি। এরপরে তার 2-3 সপ্তাহ পরে আমার ইউনিভার্সিটিতে একটা খুব ইন্টারন্যাশনাল গ্লোবাল ইভেন্ট ছিল, সেখানে আমি স্পিকার ছিলাম। সেখানে হঠাৎ করে একজন লোক এসে আমাকে বললো যে তুমি বাংলাদেশ থেকে পালিয়ে এসেছো, তুমি একজন যুদ্ধাপরাধী। আমাকে সবার সামনে, সেখানে আমার ইউনিভার্সিটি বড় বড় আমার ইউনিভার্সিটির মানে সমস্ত একাডেমিক কাউন্সিলের মেম্বার থেকে শুরু করে, ওখানে প্রেজেন্ট ছিল আর্চ বিশপ অফ লিভারপুল। শুধু তাই না, আরেকজন গেস্ট ছিল, প্যানেলিস্ট ছিল সাউথ আফ্রিকা, যিনি নেলসন ম্যান্ডেলার সাথী ছিলেন, ওখানে আমিও প্যানেলিস্ট ছিলাম। সেখানে সে আমাকে কথা নেই বার্তা নেই, আলোচনার কোনো বিষয় নেই, আমাকে বললো যে তুমি যুদ্ধাপরাধী, বাংলাদেশ থেকে পালিয়ে আসছো। তখন আমি বললাম যে তুমি একটু কোথেকে শুনলা, আমি তো 1971 আমার 4 বছর বয়স ছিল, সবাই এসে উঠছে। তো সে চেয়েছিল যে আমাকে ইউনিভার্সিটিতে এসে হিউমিলিয়েট করতে। সে কোথেকে বাংলাদেশি একজন চেহারা, তাকে আমি আগে কখনো দেখিনি, আমাদের কোন স্টুডেন্ট না, কোথেকে বাংলাদেশি ছিল, বাংলাদেশি কথাবার্তা অ্যাকসেন্ট সব বুঝে যে বাংলা। তখন আমি যখন জবাব দিলাম, কিন্তু সে একটা জিনিস জানে না যে আমার আব্বা অ্যারেস্ট হওয়ার পরে আমি আমার ইউনিভার্সিটিতে সবাইকে জানিয়ে রেখেছিলাম আমার ফ্যামিলির সার্কামস্টান্সেস। তো সে যদি মনে করে যে আমাকে ইউনিভার্সিটি এসে আমাকে এম্বারেস করবে, সে তো কিছুই করতে পারেনি। পুরো ইউনিভার্সিটি আমাকে ফুল সাপোর্ট দিয়েছে, এবং আমার আব্বার ওই সময়টার সময় পুরোপুরি সাপোর্ট দিয়েছে। আমার ভাইয়ের ব্যাপারে আমার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, ভাইস চ্যান্সেলর থেকে সবাই জানত। তো এটার আগে এবং পরে, আমি 16 বছর ধরে ইউনিভার্সিটিতে আছি, এটা আগে এবং পরে কখনো ওই ধরনের কোনো পরিস্থিতি আমি পড়িনি। শুধু আমার ইন্টারভিউ প্রকাশ করার 2-3 সপ্তাহের মধ্যে একজন এসে, যে বাইরে থেকে এসে এরকম একটা ঘটনা ঘটলো, আমি প্রমাণ করতে পারবো না, আমি কখনো এটাকে আমি অফিসিয়ালি ক্লেম করবো না যে চিফ পাঠিয়েছে, বাট ইট ইজ এ মিয়ার ইন্টারেস্টিং কোইন্সিডেন্স। যে যেমন আমার একটা সদস্য তার বোনকে হুমকি দেওয়া, তার ওয়াইফকে হুমকি দেওয়া হয়েছে, আমার সাথে এরকম ইউকে তে আর করতে পারবে না, কিন্তু আমার ধারণা, এটা একটা ধারণার উপর বলছি, কারণ এটা একটা কোইন্সিডেন্সের কারণে বলছি যে এরকম চেষ্টাও। মানে যেখানে টেলিফ সিদ্দিক আপনাদের মানে একটা ফোন কলের মাধ্যমে এই গুম হওয়া পরিবারকে রক্ষা করতে পারতো, বিশেষ করে আপনাদের দুজনের ব্যাপারে তো তখন আন্তর্জাতিকভাবে সবাই কথা বলা শুরু করেছিল। সেইখানে উনি বলছে যে উনি তখন বাংলাদেশি না, এবং বাংলাদেশের ব্যাপারে বলাতে উনি রাজি না। যখন কনভেনিয়েন্স আমি বাংলাদেশি না, আর যখন কনভেনিয়েন্ট তখন আমি রাশিয়া চলে যেতে পারি, আমি শেখ হাসিনাকে রোল মডেল বলতে পারি, আওয়ামী লীগের মুখপাত্র হইতে পারি, এবং আওয়ামী লীগের লিডার লোকদের দ্বারা দেওয়া ফ্ল্যাটে থাকতে পারি। তো শুনেন, ব্যাপারটা হচ্ছে যে আমি তো, এটা খুব দুর্ভাগ্যজনক, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই আপনার কনভেনিয়েন্স যে জিনিসটা, এবং এই যে সততা, এখন হাসিনার ছেলে মেয়ে, হাসিনার বোন, তার মেয়ে, শুধু তার মেয়ে না, তার ছেলে কিন্তু বাংলাদেশে ফেক
অনেক কিছু যে ফেসবুক অ্যাকাউন্ট শুরু করে ফেক রিপোর্টিং করিয়েছে, এগুলি বের হয়েছে। একটা রিসার্চ অর্গানাইজেশন নাম দিয়ে তারা একদম শেখ হাসিনার অর্থনৈতিক সাফল্যের উপরে ইন্টারন্যাশনাল মিডিয়াতে এটা প্রকাশিত হয়েছে যে সব ফেক। তো এরা সবাই এটার সাথে জড়িত। তার দিলীপের বোন পর্যন্ত এরকম ফ্ল্যাট পেয়েছে। আমার কাছে অবাক লাগে যে একটা পরিবারের সবাই কিভাবে এরকম দুর্নীতি পরায়ণ হতে পারে। বাট আমাদের কিছু করার নেই, আনফরচুনেটলি। আমাদের দেশেরই দুর্ভাগ্য আমরা বলবো। জি জি। আমি ব্রিগেডিয়ার আজমি সম্পর্কে আপনার কাছে একটু শুনতে চাই যে যখন উনি গুম হয়ে গেলেন তখন আপনাদের পরিবারের কি অবস্থা হয়েছিল, বা আপনারা কি জানতেন? উনি যখন 7ই আগস্ট আপনাদের কাছে ফেরত আসলেন তার আগ পর্যন্ত আপনারা আসলে কি জানতেন? আমরা তো বুঝতে পারেন ওনার এই ঘটনার পরে আমাদের কি অবস্থা ছিল। আমি তো পরিবারের মুখপত্র হিসাবে আমি ইন্টারন্যাশনাল মিডিয়াতে অনেক কথাবার্তা বলেছি, চেষ্টা করেছি। আমরা যতটুকু সম্ভব আমি এরকম প্রোগ্রাম করেছি, লাইভ প্রোগ্রাম করে বলেছি যে দেখেন আমরা মুচলেকা দিতে রাজি আছি যে উনি কোনো রাজনীতি করবেন না, ওনাকে আমরা বিদেশে নিয়ে আসবো, আপনারা ওনাকে ছেড়ে দেন পরিবার হিসাবে। যদিও পরে শুনতে পারলাম যে ওনাকে তারা এই অফার দিয়েছিল যে আপনি যদি মুচলেকা দিয়েন যে আপনি পলিটিক্স করবেন না, তো উনি তো এরকম না, আর্মির লোক, আমরা না পরিবারের লোকজন ওনাকে নিরাপদ ভাবে চেয়েছিলাম, এই ধরনের কথা বলতে বলেছি। উনি বলেছেন আমি এভাবে কোনো শর্তে আমি যেতে রাজি না, আমি সারা জীবন এখানে থাকবো। তো এটা তো খুবই বিপদগ্রস্ত একটা ব্যাপার ছিল। তো উনি জীবিত আছেন কি নেই বিভিন্ন সময় বিভিন্ন সোর্সে দু একটা কথাবার্তা শুনতাম, কিন্তু আমি রিলাই করবো সত্য ভাববো কোনটাকে। তো সবচেয়ে বেশি এটাই হচ্ছিল যে মানে উনি জীবিত আছে কি নেই, এই কথাটাই সর্বপ্রথম আমরা যেটাকে একটু রিলায়েবল মনে করলাম যখন আয়নাগর নেত্র নিউজ যে রিপোর্টটা করলো এবং কর্নেল হাসিনুর যখন বললো যে উনি নিজের চোখে দেখেছেন, তখনই আমরা প্রথম বিশ্বাস করলাম এবং একটু আশ্বস্ত বোধ করলাম যে উনি বেঁচে আছেন। এবং তখন আমাদের আশা জাগলো। যদিও মানে আমরা মানে যতটুকু ডিপ্লোম্যাটিকই সম্ভব, ইন্টারন্যাশনালি সম্ভব চেষ্টা করেছি, কোনো কিছু ভাবে কাজে দেয়নি। তো যখন 5 তারিখে ঘটনা ঘটলো তখনই আমরা আশা পেলাম যে এবার আশা করা যায় উনি বের হয়ে আসবেন। তারপরে তো কর্নেল হাসিনুর খুবই সাহসী এবং বীর একজন সৈনিক, ওনারা যখন এই যে আয়নাঘরের সামনে গেলেন, তো তারপরে ওই দিন রাত্রিতে তাকে তারা ওখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে আরেকদিন অন্য জায়গায় আলটিমেটাম দিলেন 3 ঘন্টা না করে দিলেন। তো ওইটার কারণেই তারা ওখান থেকে সরিয়ে ওই 5 তারিখ রাত্রি তারা সরিয়ে ফেললো। তারপরে 6 তারিখ পর্যন্ত 7 তারিখে রাত্রেবেলা তারা মানে এলাঙ্গা থেকে তাকে ছেড়ে দিলেন। তো ওইটা তো আসলে আমাদের জন্য একটা মানে আল্লাহর একটা বিরাট রহমত যে উনাকে আমরা ফিরে পেয়েছি। এবং আমি গেলাম, ওনার সাথে কথাবার্তা হলো। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম ব্যক্তিগতভাবে যে আপনি কিভাবে সার্ভাইভ করলেন। একটা হচ্ছে আপনি প্রেস কনফারেন্সে অনেক কথা বলেছেন যে হাউ ডিড ইউ সার্ভাইভ। তো উনি বললেন যে আসলে কয়েকটা জিনিস। একটা হচ্ছে যে উনি আর্মিতে থাকার কারণে তার রেজিলিয়েন্স তৈরি হয়, যে মানে অনেক কিছু সহ্য করার ক্ষমতা তাদের তৈরি হয়, যেটা আমরা সিভিলিয়ানদের পক্ষে ডিফিকাল্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওনার সাথে কিন্তু আরমানের সাথে যেরকম ব্যবহার করা হয়েছে এভাবে ব্যবহার করে না। আরমানকে সারাক্ষণ ভাবে চোখ বেঁধে হাত করা পেরে রাখা হয়েছিল। ওনার সাথে কিন্তু আচরণ একটা জায়গায় রাখা হয়েছে যেখান থেকে উনি নাড়াচাড়া করতে পারবেন। ভালো একটা রুম দিয়েছে, মানে স্পেশাস রুম দিয়েছে এবং ওনার সাথে আচরণ ভালো করেছে, মোরাললেস আচরণ ভালো করেছে। তো এবং আসল কথা হচ্ছে যে মানে কোরআন পড়া, কোরআনের অনুবাদ পড়া, তাহাজ্জুদ পড়া, এবং উনি অনেক লেখালেখি করতেন। সবগুলি লেখাতে ওরা পরে নিয়েছে, কিন্তু উনি বেশ কয়েকটা বইও লিখে ফেলেছিলেন ওখানে বসে বসে। তো আল্লাহ আসলে এইসব সময় মানুষকে সার্ভাইভ করার উপায় উপকরণ দিয়ে দেন। একটা কথা আছে না যে লা ইউকাল্লিফু লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ মানুষকে কখনো সেই ধরনের বোঝা চাপায় না যেটা তারা বোঝা নিতে পারে না। মানে আপনি, আমার কথা হচ্ছে আরমান কিভাবে সার্ভাইভ করলো। আমার ভাই তো তার তুলনায় অনেক ভালো অবস্থায় ছিল, কিন্তু আরমান 8 বছর এইভাবে ছিল এবং সে সার্ভাইভ করেছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ মানুষকে মানে অ্যাট লিস্ট বেঁচে আছে এবং ইনশাআল্লাহ রিকভার করবে সবাই আশা করি, এবং এটার বিচার হতে হবে। আসল কথা হচ্ছে এটার বিচার হতে হবে, কারণ যখন একটা সমাজ যে বিচার না থাকে তখন সেই সমাজ ধ্বংস হয়ে যায়। আমাদের সমাজে এই বিচারটা হতে হবে, কোনো সন্দেহ নেই। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে সময় দিয়েছেন সালমান আল আজমি। আমরা শেষ করব আপনার শেষ বক্তব্য আমাদের দর্শকদের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য এবং প্রবাসী দর্শকদের জন্য।
জি, আমার অনুরোধ আমাদের দেশে যারা এই প্রোগ্রাম শুনছেন এবং শুনবেন তাদের প্রতি যেটা আছে, আমাদেরকে আরেকটু ধৈর্য ধরতে হবে। এবং আমাদের মনে হয় যে আমাদের রাজনীতিবিদদের মধ্যে পলিটিক্যাল রেটরিক থাকতে পারে, কিন্তু অনৈক্য না আসে। কারণ যেই কষ্টে অর্জিত এই স্বাধীনতা, এই নতুন স্বাধীনতা আমাদের এসেছে, যে ত্যাগের বিনিময়, যে রক্তের বিনিময়, আমরা যদি কেউ একটু স্বার্থান্বেষী, একটু স্বার্থপরায়ণ হয়ে যায়, আমি মনে করি যে তাদের মনে করা উচিত মুগ্ধের কথা, আবু সাইদের কথা, আমাদের মনে করা উচিত সেই শিশুটির কথা, আমাদের মনে করা উচিত সেই শয়ে শয়ে আহত যাদের চোখ চলে গেছে, যাদের হাত পা চলে গেছে, হাজার হাজার, আমি শয়ে শয়ে চোখের কথা বলছি, যে হাজার হাজার যে আহত, তাদের কথা। এবং শুধু তাদের কথা না, তাদের ফ্যামিলি, মা, ভাই, বোন, পরিবারদের কথা। এটা চিন্তা করে আপনারা কিন্তু নিজেদের স্বার্থকে বিলিয়ে দিয়েন না। নিজেদের ক্ষমতার কারণে, নিজেদের স্বার্থের কারণে আপনারা এই স্যাক্রিফাইসকে আপনারা নষ্ট হতে দিয়েন না। তো দেশবাসীর প্রতি আমার আহ্বান যে আমরা ধৈর্য ধরে থাকি এবং গুজবে কান না দিয়ে দেশটাকে গঠন করার চেষ্টা করি। আমরা ফেক নিউজ কিংবা রিউমার সোশ্যাল মিডিয়ায় না ছড়ে দেশের জন্য কিছু করার চেষ্টা করি। আর পলিটিশিয়ানদের প্রতি আমার অনুরোধ যে আপনারা অনৈক্য যেন আপনাদের মধ্যে না হয়, একটা বৃহত্তর ঐক্য যেন আপনারা মেনটেন করতে পারেন। হ্যাঁ, পলিটিক্যাল ডিফারেন্সেস থাকবে, সেটা কোনো সমস্যা না, কিন্তু বৃহত্তর জাতীয় স্বার্থে আপনারা ঐক্যবদ্ধভাবে থাকুন, এই আশা করব। আপনাকে অনেক ধন্যবাদ।